নমস্কার, আমি ডক্টর শৈবাল মৈত্র। আমি অ্যাডজাংক্ট প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট, ডিভিশন অফ অ্যালার্জি ইমিউনোলজি, ডিপার্টমেন্ট অফ পালমোনলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। এবং আমি মেডিকেল ডিরেক্টর, অ্যালার্জি অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, 48/7 পূর্ণদাস রোড, গড়িয়াহাট, কলকাতা। শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি হয়, তার থেকে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং তার থেকে অ্যাজমা সিমটম দেখা যায়। এবং যাদের কোনো পোলেন্স বা ফুলের রেণু থেকে অ্যাজমা, তাদের মধ্যে দেখা যায় যে গ্রীষ্মকালে যদি রেণু থেকে তাদের অ্যাজমা, সেই সময় তাদের বাড়বে। তার যে রেগুলার যে ইনহেলার যে মেডিসিনস গুলো আছে, সেগুলো যেন কোনোভাবেই ড্রপ না হয়। এবং সব অ্যাজমা পেশেন্টের উচিত যে তার যে সুচিকিৎসক আছেন, তাকে চিকিৎসা করছেন, তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করা এবং সেইটাকে ফলো করা। অ্যাজমা একটা শ্বাসনালীর অসুখ, ফুসফুসের অসুখ। শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি হয়, তার থেকে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং তার থেকে অ্যাজমা সিমটম দেখা যায়। যেহেতু ফুসফুস এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে খুব ক্লোজলি লিঙ্কড, তার মানে ওয়েদার এবং ক্লাইমেটের সঙ্গে কিন্তু অ্যাজমা ধরনের অসুখ কিন্তু ভেরি মাচ লিঙ্কড। এখন আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ বা ওয়েদারের সঙ্গে কিন্তু অ্যাজমা বাড়তে পারে এবং অ্যাজমার সিভিরিটিগুলো বাড়তে পারে, সেটা দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে যাদের ধরুন অ্যালার্জিক অ্যাজমা এবং যাদের কোনো পোলেন্স বা ফুলের রেণু থেকে অ্যাজমা, তাদের মধ্যে দেখা যায় যে গ্রীষ্মকালে যদি রেণু থেকে তাদের অ্যাজমা, সেই সময় তাদের বাড়বে। বর্ষাকালে যদি দেখা যায় যে তাদের সেই রেণু থেকে বা কোনো ফাঙ্গাল স্পোর্স থেকে অ্যালার্জি সেটা বাড়তে পারে, অথবা বসন্তকালে বা শরৎকালেও অনেকের ক্ষেত্রে অ্যাজমা বাড়তে পারে। এর সঙ্গে আরেকটা কম্পোনেন্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। আমরা দেখি যখন আমাদের হাওয়ার কোয়ালিটিটা, এয়ার কোয়ালিটি যখন খারাপ হয়ে যায়, তখন হাওয়ার মধ্যে বিভিন্ন পলিউটেন্ট, যেটা আমি বলি যে যেটার জন্য বায়ু দূষিত হয়, যে কম্পোনেন্টগুলো যদি বাড়ে, তার থেকে কিন্তু শ্বাসনালীর প্রদাহ বাড়িয়ে দেয় এবং তার থেকে অ্যাজমার সিভিরিটি বা অ্যাজমা কিন্তু ফ্লেয়ার আপ করে। এগুলো বিভিন্ন পার্টিকুলেট ম্যাটার, যেটা আমরা খুব বলি PM2.5 বা PM5 বা PM10। এছাড়া আছে বিভিন্ন গ্যাসেস মেটেরিয়াল, যেমন অক্সাইডস অফ নাইট্রোজেন, অক্সাইডস অফ সালফার, ডিজেল এক্সস্ট পার্টিকেলস, গ্রাউন্ড লেভেল ওজোন। এই সবগুলো কিন্তু অ্যাজমাকে ফ্লেয়ার আপ করতে পারে। তো ন্যাচারালি আমরা সেটা বলি যে পেশেন্টের অ্যাজমা আছে, যদি সে দেখছে পার্টিকুলার সিজনে তার অ্যাজমাটা বাড়ছে, তার উচিত নাম্বার 1, তার যে রেগুলার যে ইনহেলার যে মেডিসিনস গুলো আছে, সেগুলো যেন কোনোভাবেই ড্রপ না হয়। এবং যখন অ্যাজমা সিমটমস বাড়ছে, তখন আজকাল এমন উন্নত মানের ওষুধ এসে গেছে যেটা পেশেন্ট রেগুলারলিও ইউজ করতে পারে। এবং যখন প্রদাহটা বেড়ে যায় বিকজ অফ এনভায়রনমেন্টাল কারণের জন্য, সেমই ওষুধের ডোজ বাড়ালে এই প্রদাহটা কমে আসে। সেইভাবে আমরা একটা রিটেন অ্যাজমা অ্যাকশন প্ল্যান বা রিটেন গাইডলাইন আমরা পেশেন্টকে দিয়ে দিই যে যখন আপনি রেগুলার নর্মাল আছেন তখন কিভাবে ওষুধ নেবেন, আর যখন বাড়াবাড়ি হবে তখন কিভাবে ওষুধটা বাড়াবেন। ওই অ্যাকশন প্ল্যান বা ওই গাইডলাইনটাকে ফলো করা খুবই জরুরি। এটা সব অ্যাজমা পেশেন্টের উচিত যে তার যে সুচিকিৎসক আছেন, তাকে চিকিৎসা করছেন, তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করা এবং সেইটাকে ফলো করা। এছাড়া আমরা যেটা বলি যে যখন এই টাইমগুলোতে, যে টাইমে এনভায়রনমেন্টাল পলিউটেড লেভেল অনেকটা বেশি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেকটা পুয়ার হয়ে গেছে, সে সময় যেন পেশেন্টরা ঘরের বাইরে না বেরোয়, দরজা বন্ধ করে যদি ঘরের মধ্যে থাকে, দেখা যায় যে তাদের অ্যাজমা ফ্লেয়ার আপ হওয়ার চান্সেস কম থাকে। তো এইগুলো যদি মেনে চলা যায়, তাহলে ওই সিজনাল ফ্লেয়ার আপস গুলোকে আমরা অনেকটা কমাতে পারি।